আপনি কি জানেন কলকাতা থেকে প্রায় 1700 কিলোমিটার দূরে হিমালয়ের কোলে অবস্থিত চারধামের অন্যতম পবিত্র তীর্থস্থান বদ্রীনাথ। কলকাতা থেকে বদ্রীনাথ ধাম দর্শনের পূর্ণাঙ্গ ট্রাভেল গাইড তুলে ধরছি আজকের ভিডিওতে। হাওড়া থেকে হরিদ্বারে কোথায় থাকবেন, বাসের টিকিট কিভাবে কাটলে সুবিধাজনক সামনের দিকে সিট পাবেন, গাড়ির ডিটেলস, বদ্রীনাথে কোথায় থাকবেন, কিভাবে পুজো দেবেন, বদ্রীনাথের মূল মন্দির ছাড়াও আর কি কি ঘুরে দেখবেন এবং মানাগ্রাম হয়ে বসুধারা ফলস ট্রেকও এই ভিডিওতে আমি তুলে ধরছি। এই একটা ট্রাভেল ভিডিও সব ডিটেলস দেবে আপনাকে বদ্রীনাথ ভ্রমণের। একটাই অনুরোধ আপনাদের, বদ্রীনাথ গেলে শুধুমাত্র বদ্রীনাথ মন্দির দেখেই ফিরে আসবেন না, আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন। বদ্রীনাথ যেতে গেলে আমাদের পৌঁছতে হবে হরিদ্বারে কিভাবে পৌঁছাবেন? হাওড়া থেকে কুম্ভ বা উপাসনা এক্সপ্রেসে পৌঁছে যান হরিদ্বার। হাওড়া থেকে দুপুর 1টায় ছেড়ে ট্রেনটি আপনাকে হরিদ্বার পৌঁছে দেবে পরের দিন বিকাল। এছাড়াও দুন এক্সপ্রেস ধরতে পারেন, কিন্তু অনেক স্টেশনে ট্রেনটি দাঁড়াতে যায়। যাবে ঋষিকেশ, দাঁড়াবে শ্রীরামপুর, চন্দননগর, বেকার ট্রেন। এই ট্রেনটি এড়িয়ে চলাই ভালো। হরিদ্বারে কোথায় থাকবেন? হরিদ্বারে থাকা সেরা দুই জায়গা হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘ অথবা হরিদ্বার কালীকমলী ধর্মশালা। যারা ধর্মশালায় থাকতে চান না তারা হরিদ্বারের যে কোনো হোটেলে বাস স্ট্যান্ডের কাছাকাছি থাকতেই পারেন। হরিদ্বার মেন বাস স্ট্যান্ডটা হরিদ্বার স্টেশনের কাছেই। যেহেতু আমরা ভোরবেলার বাস ধরবো, তাই আমরা স্টেশন ও বাস স্ট্যান্ডের কাছাকাছি কোনো জায়গায় থাকবো। ভারত সেবাশ্রম এবং কালীকমলী দুই আশ্রমই হরিদ্বার স্টেশন এবং মেন বাস স্ট্যান্ডের কাছাকাছি। যারা হরিদ্বার ভারত সেবাশ্রম সঙ্গে থাকবেন তারা কিছু তথ্য জেনে রাখুন। ভারত সেবাশ্রম সংঘ হরিদ্বারে অ্যাডভান্স বুকিং হয় না। গিয়ে সরাসরি মহারাজের সাথে দেখা করে পরিচয়পত্র দিয়ে আপনাদের রুম নিতে হবে। তবে আপনারা যদি বালিগঞ্জে প্রধান ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে একটা চিঠি লিখিয়ে আনতে পারেন তাহলে তা সম্ভব। এছাড়াও যাত্রাধাম ORG থেকেও আপনারা অফলাইনে অ্যাডভান্স বুকিং করে নিতে পারেন। সেক্ষেত্রে এক্সট্রা 100 থেকে 150 টাকা চার্জ লাগে। 500 টাকায় পরিষ্কার পরিচ্ছন্ন 4 বেডের নন AC রুম আপনারা এই আশ্রমে পাবেন। ঘর খুব সুন্দর এবং মোটামুটি গেলে ঘর পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। কয়েকটি AC রুমও এখানে রয়েছে। আর যারা কালীকমলী ধর্মশালাতে থাকবেন তারা বিবাগে অবস্থিত স্টিফেন হাউসে ফার্স্ট ফ্লোরে এদের অফিস আছে। সেইখানে গিয়ে আপনারা আধার কার্ডের অরিজিনাল এবং জেরক্স নিয়ে গিয়ে যাত্রার 60 দিন আগে অ্যাডভান্স বুকিং করতে পারবেন। ট্রেনের টিকিট কেটেই আপনারা চলে যাবেন এবং বুকিং করবেন। রুম ভাড়া এখানেও নন AC 500 টাকা। ওয়াশরুম ইন্ডিয়ান না ওয়েস্টার্ন কিরম চাই বুকিং করার সময়ই বলে নেবেন। কালীকমলী ধর্মশালার একমাত্র হরিদ্বার শাখাতেই অফলাইন বুকিং করতে পারবেন। বাকি সব জায়গায় এখন অনলাইনে বুকিং হয়ে গেছে এবং সেখানে রুম পাওয়া খুব চাপের। বদ্রীনাথ কিভাবে পৌঁছবেন? চার ধামের মধ্যে বদ্রীনাথ ধামে যাওয়া সবচেয়ে সোজা, কারণ গাড়ি বাস সরাসরি পৌঁছে যাচ্ছে বদ্রীনাথ ধামে। 3 ভাবে আপনারা বদ্রীনাথ ধামে পৌঁছতে পারেন। 1, বাসে। 2, ভাড়া করা ছোট গাড়ি বা টেম্পো ট্রাভেলারে। আর 3, নিজস্ব গাড়িতে। বাসে যারা যাবেন তারা হরিদ্বার পৌঁছে বাস স্ট্যান্ডের পাশে বিভিন্ন ট্রান্সপোর্ট কোম্পানির অফিস থেকে সরাসরি বাস বুকিং করতে পারেন। ভাড়া 700 থেকে 800 টাকা প্রতিজন। তবে সরাসরি গিয়ে বাস বুকিং করলে সবার সিট সামনের দিকে পাবেন না, ওরা মিলিয়ে ঝুলিয়ে ওই আগে পিছে করে দেয়। যদি নিজের পছন্দ মতো সিট বুকিং করতে চান তাহলে রেড বাস বা অভি বাস থেকে যাত্রার 20 দিন আগে
পছন্দ মতো সিট বুকিং করে নিন। ভাড়া নেবে 1000 টাকার আশেপাশে। যারা গাড়ি বুকিং করে যাবেন তাদের জন্য ফোন নাম্বার দিয়ে রাখলাম। ফোনে কথা বলে ছোট থেকে বড় সব গাড়ি বুকিং করতে পারবেন। সিজনে ভাড়া বেশি থাকে, অফ সিজনে কিছুটা কম নেয়। বদ্রীনাথে কোথায় থাকবেন বলুন তো? চলুন জেনে নিই। আমি বলবো বদ্রীনাথে সেরা থাকার জায়গা কালীকুমরি ধর্মশালা। বাহ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্দান্ত। যা রুম পাবেন আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। জানালা দিয়ে বদ্রীনাথ মন্দির, অলকানন্দা নদী দেখতে পাবেন। দুর্দান্ত ঝাঁ চকচকে মেঝেতে কিন্তু মার্বেল করা, পরিষ্কার পরিচ্ছন্ন, ওপরে ফল সিলিং করা আছে। আর 2 নম্বর রুমটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, বিশাল রুম, দারুণ। তলাটা কিন্তু টাইলস বসানো আছে। এখানে একটা আয়না রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, একটা টি টেবিল রয়েছে। এইখান থেকে ভিউটা দেখুন, কি অসাধারণ। মানে কুয়াশা পড়েছে, উপরে পাহাড়টা, নীল আকাশটা, কি দুর্দান্ত লাগছে। আর ওখান দিয়ে বয়ে গেছে অলকানন্দা নদী। মন্দিরে কিন্তু একদম কাছাকাছি। ওই দেখুন বদ্রী বিশালকে দেখা যাচ্ছে। আমি জানলাটা যদি খুলতে পারি আপনাদের দেখাই, খুলতে পারছি না তো, একদম কাছে, ঘন্টার ধ্বনিও শোনা যাচ্ছে। এই হচ্ছে বেড, ডবল বেড, কিন্তু 3 জন আরামসে হয়ে যাবে। মানে হোটেলের মতো ব্যবস্থা বাবা। সিলিংটা দেখুন, অসাধারণ, দুর্দান্ত। এখানে ঢাকা রাখা আছে, আপনারা মালপত্র রাখতে পারবেন। অসাধারণ। ওয়াশরুমটা আপনাদের দেখাই। একটু আগে চেক আউট হয়েছে, পরিষ্কার হয়নি এখনো। বেসিন রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, গিজার ফেসিলিটি আছে, উপরে কিন্তু ফল সিলিং করা আছে। তো কোথাও কোনো সমস্যা নেই। যারা ভালো রুমে থাকতে চান তাদের জন্য কালীকুমরি গেস্ট হাউসে কিন্তু দুর্দান্ত রুম রয়েছে। আমি আপনাদের যে 2 নম্বর রুমটা দেখালাম তার ভাড়া বললেন 1000 টাকা। তাহলে আমি যে ভারত সেবাশ্রম সংঘে আছি তার থেকে অনেক ভালো রুম, 1000 টাকায় গিজার, এরকম রুম ভাবাই যায় না। তবে সিজনে কিন্তু রেট ওঠানামা করে। যাত্রার 60 দিন আগে অনলাইনে বুকিং করতে হয়। এদের ডরমিটরি রুমও আছে, তবে সরাসরি গিয়ে রুম পাওয়ার চান্স খুবই কম। দ্বিতীয়, বদ্রীনাথ ভারত সেবাশ্রম সংঘ। যাত্রার 60 দিন আগে মহারাজকে ফোন করে অনলাইনে টাকা পাঠিয়ে রুম বুকিং করতে হয়। তবে হরিদ্বারের মতো সুযোগ সুবিধা এখানে পাবেন না। অনেক রুম আছে, তবুও সিজনে গেলে পাওয়াটা চাপেরই হয়। অন্ধকার হয়ে এসছে বদ্রীনাথে। আর এদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম প্লেন মেঝের, বেসিন আছে, আয়না রয়েছে, ইন্ডিয়ান স্টাইল, খোলামেলা, ভালো, কোনো ব্যাড স্মেল নেই। এই জায়গায় এরম রুম পাওয়াটাই অনেক বড় ব্যাপার। তৃতীয়, GMVN গেস্ট হাউস। অনলাইনে GMVN এর গেস্ট হাউসও বুকিং করতে পারেন। এদের ব্যবস্থাপনাও খুবই সুন্দর এবং আরামদায়কও। হরিদ্বার থেকে বদ্রীনাথ পৌঁছতে বাসের সময় লাগবে 12 ঘন্টার মতো, আর গাড়িতে গেলে 1 ঘন্টা কম। দূরত্ব 309 কিলোমিটার। চেষ্টা করবেন ভোর ভোর হরিদ্বার থেকে রওনা হতে, তাহলে সন্ধ্যার আগেই বদ্রীনাথ পৌঁছে যাবেন। রাতের অন্ধকারে রাস্তা চিনে হোটেল বা ধর্মশালা খোঁজার ঝামেলা থাকবে না। কেদারনাথ দর্শন করে যারা বদ্রীনাথ যেতে চাইছেন তারা সোনপ্রয়াগ থেকে সরাসরি বাস পেয়ে যাবেন বদ্রীনাথ যাবার জন্য। বাজারে একটা কথা খুবই প্রচলিত, কেদারনাথে যাবার জন্য 4 ধাম যাত্রার রেজিস্ট্রেশন চেক হয়, কিন্তু বদ্রীনাথে হয় না।
এটা 100% ভুল তথ্য। বদ্রীনাথে ঢোকার পূর্বে প্রাইভেট গাড়ি থামিয়ে প্রত্যেকের চেকিং হচ্ছিল। রেজিস্ট্রেশন না থাকলে ওখানে ক্যাম্পে সরাসরি রেজিস্ট্রেশন করিয়ে তারপর যেতে দিচ্ছিল। বাসের ক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশন চেক করেনি। দ্বিতীয়বার আপনার রেজিস্ট্রেশন চেকিং হবে বদ্রীনাথ মন্দিরে যাবার সময় অলকানন্দা নদীর আগে ব্রিজের কাছে। বদ্রীনাথে আমি ছিলাম ভারত সেবাশ্রম সংঘে। এখানেই আমি খাওয়া দাওয়া করেছিলাম। মধ্যাহ্নভোজ এবং নৈশভোজের রেট ছিল 80 টাকা প্রতিজন। বদ্রীনাথে আপনারা ভান্ডারাতেও খাওয়া দাওয়া সারতে পারেন, তবে হ্যাঁ, এখানের ভান্ডারা কেদারনাথের মতো টানা চলে না। বদ্রীনাথের আবহাওয়া হিমশীতল কনকনে। মে মাসেও এখানে তুষারপাত হয়, তাই সাথে পর্যাপ্ত গরম জামা কাপড় এবং বৃষ্টির হাত থেকে বাঁচতে রেইনকোট ও ছাতা অবশ্যই সঙ্গে রাখবেন। জুনের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি এখানে প্রবল বৃষ্টিপাত হয়, তাই বর্ষাকালে বদ্রীনাথ যাবার প্ল্যান না করাই ভালো। প্রায় 70% ভক্তরাই পূজা ও দর্শনের জন্য ভোরবেলা থেকেই মন্দিরে লাইন দেন, তাই ভোর থেকে সকাল 10টা পর্যন্ত ভিড় বেশি থাকে। তারপর লাইন অনেকটাই কমে যায়। সকাল 4টে থেকে রাত্রি 9টা অবধি আপনারা মন্দির দর্শন করতে পারবেন। ভোরে লাইন দিলে বদ্রীনারায়ণকে দর্শন করতে প্রায় ঘন্টা 3 সময় লাগে। कैसा दर्शन हुआ? बहुत बढ़िया। बहुत बढ़िया। कब लाइन दिया था आपने? वही 4 बजे। 4 बजे। और अभी अभी दर्शन करके आ रहे हैं। मतलब 3 घंटे में आपका दर्शन हो गया। अच्छी दर्शन हुआ है। बहुत बढ़िया। মন্দিরের কাছে আছে উষ্ণ প্রস্রবণ, যেখানে অনেকেই স্নান করে মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। আমি বেলায় স্নান করে ভারত সেবাশ্রম সংঘ থেকে রওনা দিয়েছিলাম বদ্রীনাথকে দর্শনের উদ্দেশ্যে। লাইন পেরিয়ে মন্দির দর্শন করতে আমার সময় লেগেছিল 1 ঘন্টা 10 মিনিটের মতো। ভোগ আরতির জন্য 20 মিনিট মন্দির বন্ধ আছে। আমরা মন্দিরে একদম দরজার সামনে দাঁড়িয়ে আছি, তো দারুণ একটা অনুভূতি হচ্ছে। সত্যি অসাধারণ একটা সময় আমার কাটছে। তো এই হচ্ছে মেন দরজা, রূপোর দরজা। দেখুন, তো ভেতরের ছবি তোলা অ্যালাউ নেই, তাই ভেতরের ছবি দেখাতে পারলাম না, কিন্তু একদম মন্দিরের দরজা অবধি আপনাদের দেখালাম। খুব সুন্দরভাবে দর্শন করলাম বদ্রীনাথকে, সঙ্গে আরতিও দেখলাম, মন একদম ভরে গেল। এই সাথে সাথেই আমার 4 ধাম দর্শন সম্পূর্ণ হলো। সত্যি আমার মানে দুর্দান্ত লাগছে আজকে ফিলিংসটা। এত সুন্দর দর্শন হলো, এত ভালো দর্শন আমি দ্বারকায় করলাম আর বদ্রীনাথে করলাম। দুপুরে ভোগ আরতির জন্য মন্দির বন্ধ থাকে প্রায় আধ ঘন্টা। বয়স্ক মানুষ যারা হেঁটে ব্রিজ পেরিয়ে মন্দির দর্শন করতে পারবেন না, তারা পিট্টুতে চেপে মন্দির দর্শন করতে যেতে পারেন। আপনাদের দর্শন করিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। 1200 টাকা থেকে 1500 টাকা নেয় প্রতিজন। ভোর 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির দর্শনের জন্য খোলা থাকে। মন্দির দর্শনের জন্য পুলের আগে কাউন্টার থেকে আপনাদের দর্শন পর্চি সংগ্রহ করতে হবে। 4 ধাম রেজিস্ট্রেশনের কপি দেখলেই আপনাকে দর্শন টিকিট দিয়ে দেবে। এরকম একটা না, অনেকগুলো পুজোর দোকান আছে। আপনারা ফোনপে, গুগল পেতেও পেমেন্ট করতে পারবেন। অলকানন্দা নদীর পাড়েই বাবা বদ্রী বিশালের মন্দির। খরস্রোতা অলকানন্দা নদী প্রবল স্রোতে বয়ে চলেছে। চাইলে নদীর পবিত্র জল আপনারা বোতলে সংগ্রহ করে নিয়ে আসতে পারেন। চলুন ঘুরে দেখি বদ্রীনাথের বাকি দর্শনীয় স্থানগুলো। ভগবান বিষ্ণুর চরণ পাদুকা দর্শন করতে গেলে আপনাদের মন্দির থেকে 3380 ফুট ট্রেকিং করতে হবে। সুন্দর সিঁড়ি বাঁধানো রাস্তা করা আছে চরণ পাদুকা অবধি, তবে পুরোটা নয়। 2.5 থেকে 3 কিলোমিটার।
এটা বেশ চড়াই রাস্তা। বয়স্ক মানুষ যাদের হাঁটুর প্রবলেম, কোমরের সমস্যা আছে, তারা উপরে যাবেন না। আজকে আমাদের দ্বিতীয় স্পট বদ্রীনাথ ওয়াটারফলস। বিভিন্ন ধারায় প্রবল বেগে বরফ গলা জলের স্রোত নিচে নেমে আসছে। জলের এতই স্রোত বিন্দু বিন্দু জলকণা হয়ে মেঘের সৃষ্টি করছে। ফলসের কাছাকাছি গেলেই আপনি ভিজে যাবেন। এই জলস্রোতের আকারে বয়ে গিয়ে অলকানন্দা নদীতে পড়ছে। অলকানন্দা নদীর পার বরাবর হেঁটে গেলে আপনারা পাবেন লীলাডুঙ্গি। এখানেই বদ্রীনাথ শিশুরূপে ক্রন্দনরত অবস্থায় আবির্ভূত হয়েছিলেন। কথিত আছে ভগবান শিব ও মাতা পার্বতী যখন ধ্যানরত অবস্থায় এইখানে ছিলেন, তখন এক বাচ্চা কাঁদতে কাঁদতে তাদের সামনে আসেন। মাতা পার্বতী অপার স্নেহে শিশুটিকে কোলে তুলে নেন। এরপরেই বাচ্চাটি বদ্রীনাথের আসল রূপ শিব পার্বতীকে দর্শন দেন। এর পরের স্পট নন্দাদেবী মন্দির। মন্দিরের দরজা ভেজানো ছিল। আমরা ভেতরে প্রবেশ করে দর্শন করে এসেছিলাম নন্দাদেবীর মন্দির। নন্দাদেবীর মন্দির দেখে চলুন ঘুরে আসি পূর্বশী মন্দির দেখতে। পূর্বশী মন্দিরের পাশেই ছিল প্রচুর বরফ। হ্যাঁ, কিছু কিছু অংশে আমরা জমাট বাঁধা বরফ দেখেছিলাম। রেডি। বুদ্ধিনাথ বাস স্ট্যান্ড থেকে মানাগ্রাম যাওয়ার টিকার আপনারা পাবেন, কিন্তু ওরা বলছে যে 10 জন হতে হবে, না হলে পুরো গাড়ির ভাড়া দিতে হবে। আমরা রয়েছি 3 জন। বদ্রীনাথ ভ্রমণে আরও এক জনপ্রিয় সুন্দর জায়গা বসুধারা ট্রেক, যে রাস্তা ধরে পাণ্ডবরা স্বর্গের পথে রওনা দিয়েছিলেন। বরফের দেওয়াল পেরিয়ে এবার আমরা পৌঁছব বদ্রীনাথ থেকে মানাগ্রাম। এই মানাগ্রাম থেকেই শুরু হবে পবিত্র বসুধারা ফলসের পথে আমাদের যাত্রা। বদ্রীনাথ থেকে মানাগ্রাম 3 কিলোমিটার, যেটা আপনারা গাড়িতে যাবেন, আর মানাগ্রাম থেকে বসুধারা ফলস 6 কিলোমিটার, যেটা আপনারা ট্রেক করবেন। মানুষের বিশ্বাস বসুধারা ফলসের জল মাথায় এসে পড়া এক পবিত্র শুভ লক্ষণ। বসুধারা ফলস ছাড়াও মানাগ্রামের দর্শনীয় জায়গাগুলো আমরা ঘুরে দেখব। মানাগ্রাম যদি আপনারা ঘুরে না দেখেন, তাহলে আপনাদের এই যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। এখানেই ভূজপত্রে লেখা হয়েছিল মহাভারতের কথা। গণেশ গুহা, ব্যাস গুহা এদিকে, কেশব প্রয়াগ এদিকে, সরস্বতী ধাম এদিকে, ভীমপুল এদিকে। ব্যাস গুহা পরে দেখবো, আগে ওইদিকে যাচ্ছি। মানাগ্রাম যাবার শেয়ার গাড়ি পাবেন বদ্রীনাথ বাস স্ট্যান্ডের পেট্রোল পাম্পের পেছনে, অথবা বাস স্ট্যান্ডের পাশের রাস্তা ধরে 8 কিলোমিটার হেঁটে গেলে পাবেন মানাগ্রাম ট্যাক্সি স্ট্যান্ড। 2 জায়গার যে কোনো একটি আপনারা বেছে নিতে পারেন। সকালের দিকে গেলে শেয়ার গাড়ি পাবেন না, তখন পুরো গাড়ি বুকিং করতে হবে। 5 থেকে 600 টাকা দাবি করবে। অবশ্যই বার্গেনিং করবেন। কিছুটা বেলায় গেলে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ভাড়া নেবে মাথাপিছু 50 থেকে 60 টাকা। সরস্বতী নদীর পাশেই মা সরস্বতী মন্দির করে দেওয়া আছে। চারিদিকে পাহাড়ের রেঞ্জ, আর তার মাঝে মন্দিরটা আমার অসাধারণ লাগলো। হিন্দুস্তান কি প্রথম দোকান, মানে হিন্দুস্তানে ঢোকার পর প্রথম চায়ের দোকান পাবেন। তো এখান থেকে অবশ্যই 1 কাপ চা তো খেতেই হবে। এর ইয়েটা আলাদা। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, যেখান থেকে নদীটা যাচ্ছে, সরস্বতী নদী, আর ওদিক থেকে অলকানন্দাও আসছে, বয়ে চলেছে। দেখুন
অনেকেই নেমে ছবি তুলছে, ভিউ পয়েন্টটা অসাধারণ লাগলো। মানাগ্রামে দেশের প্রথম চায়ের দোকান থেকে 1 কাপ চা খেতে ভুলবেন না কিন্তু। মানাগ্রামের স্থানীয় দর্শনীয় স্থানগুলো পরে ঘুরে দেখব। চলুন আগে ঘুরে আসি বসুধারা ফলস থেকে। সরস্বতী নদীর উৎপত্তিস্থলে নদীকে দেখতে পাবেন, তারপর এই নদী অন্তঃসলীলা। পঞ্চপাণ্ডব এই পথেই স্বর্গে গেছিলেন, তো সে তো গেল মহাভারতের কথা, আর বাস্তবের স্বর্গকে আপনি নিজের চোখেই দেখুন। উত্তরাখণ্ডের বদ্রীনাথ থেকে প্রায় 9 কিলোমিটার দূরে হিমালয়ের কোলে লুকিয়ে এই অপূর্ব জলপ্রপাত বসুধারা ফলস। এই ট্রেকটা মোটেও খুব কঠিন নয়। ট্রেকের পথে পাবেন অলকানন্দা নদীর দুর্দান্ত ভিউ, বরফে ঢাকা পাহাড় শৃঙ্গ, একদম স্বর্গের মতো পরিবেশ। বসুধারা ফলসের জল প্রায় 400 ফুট উপর থেকে নিচে পড়ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জল নাকি সবার গায়ে লাগে না। পিছলে যাচ্ছে, এই পিছলে পড়ছে, বরফ মারাত্মক পেছল। আমি চেষ্টা করছি ওখান অবধি যাওয়ার, ঝুড়ো বরফে বেশি পাটা হচ্ছে, স্কিট করছে, পুরো জলে ভিজে যাচ্ছি, দারুণ লাগছে। এখন সকাল 10টা 10, আমরা কিন্তু এবারে ফিরে যাব, নিচে নেমে যাব, তারপরে বাকি জায়গাগুলো আপনাদের দেখাবো। ট্রেক করে ঘুরে আসার পথে ঘুরে দেখুন মানাগ্রামের দর্শনীয় স্থানগুলো। এক ভীমপুল, মহাভারতের ভীম নাকি এই পাথরটা বসিয়েছিলেন দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডবদের খরস্রোতা সরস্বতী নদী পার করার জন্য। এই পুল এখনো রয়েছে, যা পেরিয়ে আমরা বসুধারা ট্রেক করে ফিরলাম। অলকানন্দা জল যারা নেবেন, বসুধারা জল যারা নেবেন, এখান থেকে আপনারা খালি কন্টেনারও কিনতে পারেন, আবার ভর্তিও নিতে পারেন। ভীমপুল সরস্বতী নদী এদিকে ছিল, আর এদিকে গণেশ গুপা ব্যাস গুপা তরুণ করা আছে, তো আমরা যাব ওটা দেখে আসব। গণেশ গুপা থেকে ব্যাস গুপা যেতে গেলে আপনাদের আরও চড়াই হেঁটে উঠতে হবে, তা উপরের দিকে রয়েছে। 2 ব্যাস গুহা। বিশ্বাস করা হয় মহর্ষি ব্যাসদেব এখানে বসেই মহাভারত রচনা করেছিলেন। ব্যাস গুহার উপর থেকে চারিদিকের ভিউ খুব সুন্দর, আর ব্যাস গুহাতে যেতে গেলে আপনাকে ট্রেক করে পৌঁছতে হবে। গণেশ গুহা। ব্যাস গুহা যাওয়ার পথেই পরে গণেশ গুহা। কথিত আছে গণেশজি এখানে বসেই মহাভারত লিখেছিলেন। এখানে ছোট ছোট দোকানগুলোতে পাহাড়ি গ্রামবাসীদের হাতের তৈরি বিভিন্ন উলের জিনিস আপনারা সংগ্রহ করতে পারেন। বিকালের দিকে মানাগ্রামে ঠান্ডা এবং কনকনে হাওয়া অনেক বেড়ে যায়, তাই বিকাল বিকাল ফিরে আসার চেষ্টা করবেন। বন্ধুরা, বদ্রীনাথ ভ্রমণ গাইডের সমস্ত তথ্য আমি তুলে ধরলাম আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।